শুরুতে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো বর্তমানে অনির্দিষ্টভাবে কোনো কাজ প্রকাশের জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এখন আমি আরো বিস্তারিতভাবে বলি। কোনো একটা কাজ প্রায় সব সময় ঘটে, মাঝে মাঝে ঘটে, প্রায়শই ঘটে কিংবা প্রতিদিন ঘটে। এই কাজগুলো যখন আমরা প্রকাশ করি তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। যেমন আমি যদি বলি আমি প্রতিদিন কলেজে যাই, আমি মাঝে মাঝে মার্কেটে যাই, আমি প্রায় সময় আড্ডা দিই, আমি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, আমি সকাল থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি নিয়মিত পড়া শিখি, আমি প্রায় সময় বন্ধুদের সাথে ঘুরতে যাই। এই যে কাজগুলো আছে, যে কাজগুলো নিয়মিতভাবে মাঝে মাঝে প্রতিদিন অথবা প্রায় সময় করি, সেই কাজগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়াও অভ্যাসগত যে কাজগুলো আছে, এছাড়াও চিরন্তন সত্য যে কথাগুলো আছে, সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বলি। কিছু শব্দ আছে, সেই শব্দগুলো যদি আমরা বাক্যে দেখি তাহলে আমরা বলতে পারবো যে ওগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত। যেমন শব্দগুলো কি? এভরিডে, ডেইলি, সামটাইমস, রেগুলারলি, ওফেন, তারপর হচ্ছে ইউজুয়ালি, জেনারেলি। এবং মনে রাখতে হবে এভরি শব্দের পরে যদি সময় উল্লেখ থাকে, যেমন এভরি ডে, এভরি মান্থ, এভরি নাইট, এভরি ইয়ার, এই শব্দগুলো যদি এইভাবে থাকে তাহলে বুঝতে হবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এখন সবসময় যে এই শব্দগুলো উল্লেখ থাকবে সেটা কিন্তু এমন না যে সবসময় সব প্রতিটা সেন্টেন্সেই থাকবে। ম্যাক্সিমাম সেন্টেন্সেই থাকে না, কিন্তু প্রায় সময় সেন্টেন্সেই থাকে। তাহলে আমাদের বুঝতে হবে যে কাজগুলো সাধারণত আমরা অভ্যাসগতভাবে বলি, যেটা আমাদের অভ্যাস প্রকাশ করার জন্য বলি, অথবা যে নিয়মিত আমরা যে কাজগুলো করি, প্রায় সময় যে কাজগুলো করি, অথবা প্রতিদিন যে কাজগুলো করি, সেই কাজগুলো প্রকাশের জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এবার আমরা স্ট্রাকচারে আসি। স্ট্রাকচার আমরা মোটামুটি সবাই জানি যে স্ট্রাকচার হলো দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। একটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এছাড়া আছে সাবজেক্টের পরে ভার্বের এস বা ইএস বসে প্লাস এক্সটেনশন। এবার কথা হলো সাবজেক্টের পর ভার্বের এস বা ইএস কখন যুক্ত হবে? তখনই যুক্ত হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা আমরা ছোটবেলা থেকে যারা টেন্স প্রথমে শিখেছি তারা এই স্ট্রাকচারটা আমাদের সবার জানা আছে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে কোনটা বোঝায়? থার্ড পারসন কোনটা? আই, ইউ, উই, এই তিনটি ছাড়া, আই, উই, ইউ, এই তিনটি ছাড়া বাকি সব সাবজেক্টে হচ্ছে থার্ড পারসন। এখন থার্ড পারসন প্লুরালও থাকতে পারে, আবার সিঙ্গুলারও থাকতে পারে। যেমন দে, হি, শি, ইট, যে কোনো নেম, মাহমুদ, এগুলো হচ্ছে থার্ড পারসন সাবজেক্টের উদাহরণ। এখন কথা হলো যে এর মধ্যে সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটি? দে হচ্ছে প্লুরাল, আর হি, শি, ইট, যে কোনো নেম, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, শুধু সিঙ্গুলার হলে হবে না, থার্ড পারসন হতে হবে। আবার শুধু থার্ড পারসন হলে হবে না, আবার সিঙ্গুলারও হতে হবে। যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। যেমন মাহমুদ গোজ টু কলেজ রেগুলারলি। তাহলে দেখলাম মাহমুদের সাথে গোজ ব্যবহৃত হয়েছে। আবার আমি যদি সেম সেন্টেন্সটাকে আই দিয়ে লিখি বা ইউ দিয়ে লিখি তখন কিন্তু আর এস বা ইএস যুক্ত হবে না। যেমন আই গো টু কলেজ রেগুলারলি, ইউ গো টু কলেজ রেগুলারলি, এইভাবে হবে। আচ্ছা, এবার কথা, আমি একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসলে যদি করি তাহলে অনেকে ম্যাক্সিমাম ক্লাসে আছে ভুল আনসার আসে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? এখন এই প্রশ্নের উত্তরে অনেকে বলে যে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যামিজার। কেউ কেউ বলে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব তো নাই। এখন নাই তো হতেই পারে না, কারণ 12টা টেন্সেরই অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে এই ভুল উত্তর দেওয়ার কারণ কি? কারণ হলো যে আমাদের যে স্ট্রাকচার আছে, কোন স্ট্রাকচারে আসলে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা হচ্ছে না। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার হচ্ছে না। কিন্তু আসলেও কি অক্সিলিয়ারি ভার্ব নেই? অবশ্যই আছে। সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হলো ডো অথবা ডাজ। এবং এখন ডো ডাজ কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই নেগেটিভ সেন্টেন্সে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো ডাজ ব্যবহৃত হবে। তো নেগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি আই লাইক ক্রিকেট,
এখানে ডু অথবা ডাজ এর ব্যবহার নেই। এখন যদি আমি বলি আমি ক্রিকেট পছন্দ করি না, তাহলে আমি বলবো আই ডু নট লাইক ক্রিকেট। এখন এই যে নেগেটিভ সেন্টেন্সে কিন্তু ডু এর ব্যবহারটা হয়েছে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আবার ব্যবহৃত হবে। যেমন ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করো, সেখানেও কিন্তু ডু এর ব্যবহারটা আছে। তাহলে বুঝতে হবে যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডু ডাজ এর ব্যবহার করব। এখন ডাজ কখন ব্যবহার করব? প্রথমে বলিনি, আমরা যখন আগে শিখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস, এই কথাটা এখন একটু মনোযোগ দিয়ে শুনুন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব মূলত হচ্ছে ডু। এখন আমরা তো শিখছি ডু ডাজ, কেন ডাজ ব্যবহৃত হয় খেয়াল করে দেখেন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আসলে ডাজটা ব্যবহৃত হয়। যেমন হি ডাজ নট লাইক ক্রিকেট, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে তাই ডাজ ব্যবহৃত হয়েছে। আবার আমি যদি বলি ডাজ হি লাইক ক্রিকেট, তার ইন্টারোগেটিভ সেন্টেন্সও যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, সেখানেও কিন্তু ডাজ ব্যবহৃত হয়। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্বটা মূলত ডু, ডাজ যেহেতু ডাজের ব্যবহার প্রচুর পরিমাণে হয় এজন্য ডু ডাজ আমরা একসাথে বলি। এবং ডাজ কখন ব্যবহৃত হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন। এজন্য ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আলোচনা। এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। কিভাবে চিনবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স? অনির্দিষ্টভাবে অতীতে যদি কোনো ঘটনা ঘটেছিল সেটা প্রকাশ করতে হয়, তাহলে আমরা সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে সেই সেন্টেন্সটা তৈরি করব। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে আমরা চিনবো, কিভাবে বাক্যে কোন শব্দগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট হবে? অতীতে কোনো একটা সময়ের কথা উল্লেখ থাকবে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এরকম করে লাস্টের পরে যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে, লাস্টের পরে সময়, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট নাইট, এরকম এমন শব্দগুলো যদি লাস্টের পরে সময় নির্দেশক শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এছাড়াও লং এগো, ওয়ান্স আপন এ টাইম, এই শব্দগুলো থাকলেও আমরা ধরে নেব সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্বের টু আমরা যেটাকে বলি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমি যদি বলি যে পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি, অনেকে ওয়াজ ওয়ের আনসার করে, অনেকে বলে যে স্যার নাই, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেটার ব্যবহার নাই, এজন্য অনেকে বলে যে স্যার এখানে তো অক্সিলিয়ারি ভার্ব নেই। কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই এটা হতে পারে না, সেটা আমরা আগেও বলে এসেছি। পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডিড। এখন আমি যে কথাটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনুন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ছিল ডু, ডাজ এবং পাস্টে ছিল ডিড। এগুলোকে বলা হয় ডু ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল ডু মূল ভার্ব এবং ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এবং পাস্টে এসে হয়েছে ডিড। ডু এর পাস্ট ফর্ম ডিড, এজন্য ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিটের অক্সিলিয়ারি ভার্ব। এখন একটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস বলে নেই, সেটা হচ্ছে ডু, ডাজ এবং ডিড যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ভার্বের অবশ্যই মূল ফর্ম বসবে। এটা মনে রাখতে হবে। এটা অনেক সময় ভুল করে। কখন ভুল করে? যেমন ডাজ দেওয়া থাকে কিন্তু তারপরও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে না, এটা হবে না। ডাজ দেওয়া থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না, ভার্বের মূল ফর্ম বসাতে হবে। ডিড দেওয়ার পরও ভার্বের পাস্ট ফর্ম বসায়, সেটাও করা যাবে না। কি বললাম? যে ডু, ডাজ এবং ডিড যদি থাকে তাহলে ভার্বের রাইট ফর্ম অফ ভার্বে অবশ্য আমরা সেন্টেন্স লিখতে গেলেও সেটা ফলো করতে হবে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা দেব। যেমন আমি এক্সাম্পল দিই, আমি যদি বলি যে আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, ঠিক আছে? এখন সেই সেন্টেন্সটাকে যদি আমরা বলি যে আমি কলেজে গতকাল যাইনি, তাহলে আমি কি বলবো? I did not go to college yesterday. আমি did not দেওয়ার পরে বা did দেওয়ার পরে আবার go, went বা past form went আমরা দিতে পারবো না, কারণ অলরেডি আমি past form did বসিয়ে ফেলেছি। তাহলে মূল ভার্বের কি ফর্ম বসাতে হবে? বেস ফর্ম বা মূল ফর্ম। যেমন I did not go to college yesterday। তাহলে এই হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের
এক্সাম্পল, যে ডু ডাজ ডিড থাকলে এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের নিয়ম, যেটা আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, যে এটা প্রায় সময় রাইট ফর্ম ভার্বে আসে, আমরা সেন্টেন্স লিখতে গেলেও সেটা আমরা ফলো করব। আর পাস্ট ইনডেফিনিটের অক্সিলিয়ারি ভার্ব কি মনে রাখতে হবে, ডিড, যেটা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটার ব্যবহার হয়। এই হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা। এবার আসি ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডেফিনিট টেন্স হলো ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এমন বোঝালে সেটা আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে করি, এবং একটা সময়ের কথা বলা থাকে, যেমন টুমরো, একটা কোনো একটা সালের কথা থাকবে, অথবা কোনো নেক্সট দিয়ে তারপর একটা সময়ের কথা উল্লেখ থাকবে, যেমন নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। এরকম যদি কোনো শব্দগুলো থাকে তাহলে আমরা ধরে নেব সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল বসবে, তারপর ভার্বের ওয়ান বসবে। এখন অবশ্য উইলের ব্যবহারটাই আসলে সবচেয়ে বেশি হয়, শেলের ব্যবহারটা খুব কম হয়। শেলের ব্যবহার তখনই করা হয় সাধারণত যখন কোনো একটা কাজ আমরা জোর দিয়ে অবশ্যই করব এই নিয়ত করি, বা ডিটারমিনেশন যখন প্রখর থাকে, তখন আসলে শেলটা ব্যবহার করব আমরা। এছাড়া উইলের ব্যবহারই সবখানে হয়। যেমন আমি যদি বলি যে আমি কক্সবাজার যাব, আগামী সপ্তাহে আমি কক্সবাজার যাব, কিংবা নেক্সট সপ্তাহে, তাহলে আমরা বলবো যে আই উইল গো টু কক্সবাজার নেক্সট উইক। তো এই হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল এবং বিস্তারিত আলোচনা।